বাংলাদেশকে চাপে রাখতেই সীমান্তে ভারতের পুশিন কিংবা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা। অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে না পারার কারণেই দেশটি এসব করছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমন পরিস্থিতি সামাল দিতে রপ্তানি পণ্যের নতুন বাজার এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কৌশলগত অংশীদার খোঁজার পরামর্শ তাদের। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মাঝেই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে মানুষকে ঠেলে দেয় ভারত। 15 মে পর্যন্ত 11 দিনে 337 জন পুশিন হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রোহিঙ্গা আর ভারতের নাগরিকও রয়েছে। আন্তর্জাতিক নীতিবিরোধী এমন পদক্ষেপ বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করে রাখার আকাঙ্ক্ষা থেকেই সুপরিকল্পিত রাজনৈতিক চাপ তৈরি করছে দিল্লি। বাংলাদেশকে তারা যে কোনোভাবে তাদের করদ রাজ্যে পরিণত করবে, সেটা বাণিজ্যে নিষেধাজ্ঞা হোক, পুশিন পুশব্যাক হোক। তাহলে আমাদেরকে এই বিষয় থেকে উঠে আসতে হলে কিছু পদক্ষেপ দরকার আছে। বিকল্প বাজারের অনুসন্ধান আমাদের করতেই হবে। আমাদের নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা এর এই স্বার্থে আমাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজে নিতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দিল্লি সহ্য করতে চাইছে না বলেও মনে করেন বিশ্লেষকরা। এসব ঠেকাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো এবং জোরালো আন্তর্জাতিক চাপ তৈরির তাগিদ তাদের। অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় হয়তোবা ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নতি করতে চাইবে না। সো এখন সব দিক থেকে চাপ সৃষ্টি করতে চাচ্ছে। এখানে নীতি নৈতিকতার কোনো বালাই নাই। আন্তর্জাতিক নিয়ম কানুনের কোনো না মেনে চরম লঙ্ঘন করে। সুতরাং বাংলাদেশকে অবশ্যই বিকল্প পথে হাঁটতে হবে, বিকল্প ব্যবস্থা করতে হবে এবং আন্তর্জাতিক যে সংস্থা আছে তাদের কাছে এটার বিষয়ে খুব শক্তভাবে আবেদন করে তার প্রতিকার চাইতে হবে। সমতা ও সম্মানবোধের জায়গা থেকে ভারত সম্পর্ক গড়ায় উদ্যোগী হলেই কেবল দুই দেশের সম্পর্কে টানাপোড়েন কমতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন তার সমর্থকেরা। এর আগে সোমবার টানা 5ম দিনের মতো সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবারও চলবে বিক্ষোভ। এদিকে নগর ভবনের কর্মীরাও বিক্ষোভে যোগ দেওয়ায় বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। সোমবার সকাল 10টার পর থেকে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন ইশরাক হোসেনের সমর্থকরা। এ সময় বিএনপির এই নেতাকে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন তারা। এর আগে তালা ঝুলিয়ে দেওয়া হয় নগর ভবনের প্রধান ফটকে। সামনেই ট্রাকে মঞ্চ বানিয়ে গাওয়া হয় প্রতিবাদী গান। ঢাকাবাসী ব্যানারে এই আন্দোলনের জেরে নগর ভবনে সেবা কার্যক্রম কার্যত বন্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের। ইশরাক হোসেনকে গেজেট প্রকাশ করার পরও উনাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। যেটা ন্যায় এবং যেটা উচ্চ আদালতের রায় হয়েছে তারা সেটা বাস্তবায়ন করবে, এটা আমরা আশা করি। যদি শপথ গ্রহণ করতে বাধা দেয়া হয় তাহলে আমরা এখানেই কর্মসূচি পালন করব, আমরা নগর ভবন ছেড়ে যাব না। বিক্ষোভকারীরা দাবি করেন আদালতের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে শপথের সুযোগ দিচ্ছে না সরকার। এজন্য স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। মেয়র ইশরাকের শপথ গ্রহণ নিয়ে সরকার যে তালবাহানা শুরু করেছে সেটার অবসান আমরা চাই। আমাদের নগর পিতাকে, আমাদের মেয়র, জনতার মেয়র ইশরাককে আমরা এখানে বসানো না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আর ব্লক কর্মসূচি করেই যাব। মঙ্গলবারও সকাল 10টা থেকে নগর ভবনের সামনে কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক। সকাল 10টায় আমরা এখানে আসব সদল বলে। এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব। গত মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে বর্তমান কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2-1 দিনের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে আন্দোলন ভিন্ন রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে সিলেটে বিএনপির নতুন সদস্য ফর্ম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সরকারে থাকা কয়েকজন উপদেষ্টা দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।
এসব ব্যাপারে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সালাউদ্দিন বলেন, দলটি রাজনীতি কিংবা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে আদালত। সদস্য ফর্ম সংগ্রহ নবায়ন অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের 5 শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাস খত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। একজন অভিনেতার সাথে ছবি তোলার ঘটনায় সমালোচনার পর ক্ষমা চাইলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। পোস্টে ইশরাক হোসেন জানান, শুক্রবার একটি টিভি চ্যানেলের আমন্ত্রণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে কারা উপস্থিত থাকবেন এবং তাকে পুরস্কার তুলে দিতে হবে কিনা সে বিষয়ে কিছুই জানা ছিল না বলে দাবি ইশরাকের। তিনি বলেন, অনুষ্ঠানে একজন বিতর্কিত ব্যক্তির সাথে ছবি তোলেন যাকে তিনি আগে চিনতেন না। 2015 সালে বিদেশে থাকায় তখনকার অনেক স্পর্শকাতর ঘটনা তার চোখ এড়িয়ে যায় বলেও পোস্টে লেখেন তিনি। ছবিটি দেখার পর অনেক সহযোদ্ধার মনে আঘাত লাগায় ক্ষমা চেয়ে ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার প্রতিশ্রুতি দেন ইশরাক। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের শুনানি আজ। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। রিটের পক্ষে আদালতে শুনানি করবেন আইনজীবী মোহাম্মদ হোসেন। এর আগে নির্বাচন কমিশনের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত। গেল 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আওয়ামী লীগের সাথে কেউ আপোষ করতে গেলে তা রুখে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে ভেতরে ভেতরে জোট তৈরির জন্য নির্বাচন আয়োজনে এত সময় নেওয়া হচ্ছে কিনা সে প্রশ্ন তোলেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম। বলেন, নির্বাচন পেছাতে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে যা কাম্য নয়। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরও সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত রাখবেন। শেয়ার বাজারকে শক্তিশালী করতে টাস্ক ফোর্সের সুপারিশ বা প্রধান উপদেষ্টার নির্দেশনার প্রভাব দৃশ্যমান নয়, বরং বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত এক মাসে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক হারিয়েছে প্রায় 300 পয়েন্ট। প্রতিদিন পুঁজি হারিয়ে হতাশ বিনিয়োগকারীরা। এমন অবস্থায় বাজারে আস্থা ফেরাতে সরকারের নীতিগত সহায়তা চান বাজার সংশ্লিষ্টরা। শেয়ার বাজারের দীর্ঘ সময় ধরে পতনে বিনিয়োগকারীদের আস্থাহীনতা সংকটে রূপ নিচ্ছে। সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর একের পর এক বৈঠক ও আশ্বাসের পরও বাজার ঘুরে দাঁড়াতে পারছে না। গত এক মাসে 14 কার্যদিবসে শেয়ার বাজারে সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে 298 পয়েন্ট। এ সময় ডিএসইর বাজার মূলধনও কমেছে 20,000 কোটি টাকার বেশি। বাজারের অস্থিরতার জন্য বিএসইসির প্রধান সহ সংশ্লিষ্টদের দায়ী করছেন বিনিয়োগকারীরা। তাদের দাবি, কয়েক লাখ বিনিয়োগকারী ফোর্স সেলের শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছে। এতে তাদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে হতাশাও।
বাংলাদেশের পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের আয়নাঘরে। আমাদের দাবি, প্রথম দাবি হলো মাকসুদ সাহেবের পদত্যাগ। পুঁজিবাজারের পরিস্থিতি উন্নয়নে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আসছে বাজেটে কর ছাড় সহ বেশ কিছু প্রস্তাব সরকারের কাছে দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। সরকারও বাজারে গতি ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে আন্তরিক বলে জানান তারা। সাধারণ বিনিয়োগকারী বিশ্বাস করা শুরু করবে যে দিস গভর্নমেন্ট ইজ ভেরি মাচ প্রো ইনভেস্টার্স এন্ড প্রো ক্যাপিটাল মার্কেট, অন্যান্য স্টেক হোল্ডার, স্টক এক্সচেঞ্জ এবং বিসে কাজ করে দেখা। এবং আপনি ইউ ক্যান টেক মি ওয়ার্ড, যখনই সাধারণ বিনিয়োগকারীরা দেখবে যে আমরা শুধু কথা বলছি না, আমরা কাজ করছি, এই আস্থাটা ফিরে আসবে। একসময় দেশের শেয়ার বাজারে 30 লাখের বেশি সক্রিয় বিনিয়োগকারী ছিল, এখন তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে কলম বিরতি স্থগিত করেছেন রাজস্ব বোর্ড সংস্কার ঐক্য পরিষদ। সারা দেশে 5 দিনের কর্মসূচি পালন শেষে সোমবার কর্মকর্তারা জানান আজ অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন তারা। এদিকে ভ্যাট, কাস্টমস ও আয়কর কর্মকর্তাদের কলম বিরতিতে সরকার কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে C&F অ্যাসোসিয়েশন। এনবিআরকে 2 ভাগ করার প্রতিবাদে সারা দেশে 5ম দিনের মতো কলম বিরতি পালন করেন ভ্যাট, কাস্টমস ও আয়কর কর্মকর্তারা। চলমান কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের সকল শুল্ক ও বন্দরের কার্যক্রম। সময়মতো পণ্য ডেলিভারি না হওয়ায় হযরত শাহজালাল বিমানবন্দরেও দেখা দিয়েছে পণ্যজট। চলমান পরিস্থিতিতে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় ব্যাহত হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কার্যক্রম। দেশের সকল শুল্ক ও বন্দরে কার্যক্রম যথাযথভাবে চলমান না থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। যৌক্তিক দাবির প্রেক্ষিতে চলমান কলম বিরতির বিষয়ে জরুরি সমাধানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে সিপিডির এক আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এনবিআর বিভক্ত করে স্বায়ত্তশাসনের জায়গাকে আরও বেশি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আলোচনা ব্যতিরেকে এবং পেশাজীবীদের জায়গাকে সংকুচিত করে এবং অন্যান্য স্বায়ত্তশাসনের জায়গাকে আরও বেশি নিয়ন্ত্রণে রেখে এই পদ্ধতি ঠিক হয়নি এবং এটাকে ঠিকমতো করাটা এখন বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে আলোচনার পথ সুগম হওয়ায় কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আলোচনার মাধ্যমে চলমান পরিস্থিতির যৌক্তিক সমাধান হবে বলে আশা করেন এনবিআর কর্মীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়ালেন ইকরামুল হাসান শাকিল। 7ম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন তিনি। গত 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন তিনি। এরপর 19 মে তিনি চূড়ায় পৌঁছান। ইকরামুল হাসানের ফেসবুক পেজে সোমবার বেলা 2:10 এক স্ট্যাটাসে এই বিজয়ের কথা জানান তার সমন্বয়কেরা। তিনি এই অভিযানের নাম দিয়েছেন সি টু সামিট, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। 84 দিনে প্রায় 1400 কিলোমিটারের বেশি পথ হেঁটে গত 29 এপ্রিল এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান তিনি। গাজীপুরের সন্তান ইকরামুল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। তিনি পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এ। ইকরামুল 2023 সালে গ্রেট হিমালয়া ট্রেইল ব্যানারে হেঁটে নেপালের পূর্ব থেকে পশ্চিমে সফর করেন। ওই 1700 কিলোমিটার দৈর্ঘ্যের দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। মুক্তিপণের টাকা দিয়ে লিবিয়ার মানব পাচারকারীদের হাত থেকে ফিরে এসেছেন শরীয়তপুরের 2 তরুণ। দালাল ধরে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে অমানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের। এদিকে মুক্তিপণের টাকা দিতে গিয়ে জমি আর সম্পদ বিক্রি করে নিঃস্ব তাদের পরিবার। ভাগ্য বদলের আশায় জমি বিক্রি করে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমান শরীয়তপুরের ভেদরগঞ্জের আলতাফ ও আহসানুল্লাহ। দালালের মাধ্যমে শ্রীলঙ্কা, দুবাই, মিশর হয়ে পৌঁছান লিবিয়ার বেনগাজিতে। সেখানে তারা পড়েন মাফিয়াদের খপ্পরে। ভিডিও কলে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে মাফিয়ারা। আলতাফ ও আহসানুল্লাহর পরিবার কয়েক ধাপে 65 লাখ করে টাকা পাঠিয়েছে মুক্তিপণের জন্য। গত 7 মে তারা দেশে ফেরেন।
পরে ভেদরগঞ্জ থানায় অভিযোগ করেন আহসানুল্লাহ। লিবিয়াতে যাওয়ার পর আমাদের একটা চক্রের মাধ্যমে পাতানো গেম দিয়ে আমাদের বিক্রি করে দেওয়ার পর আমাদের ওই জায়গায় অনেক অত্যাচার করে। তার ছেলে যেই লস্কর সেও মাফিয়া, ঠিক আছে। ওই জায়গায় আমগাটকে অনেক অত্যাচার করে, আমার এই যে নোকটা উঠায় ফেলাইছে। আমাকে বাড়ি বুড়ি যা ছিল সব বেশি আলাইছি, আমি যে বাড়িতে থাকি ওই বাড়িও মনে করেন অর্ধেক বেশি আলাইছি। আলতাফ ও আহসানুল্লাহ তাদের এলাকার হারুন লস্করের মাধ্যমে অবৈধ পথে পাড়ি জমান ইতালিতে। কোথায় ফরিদপুর বাড়ি, কোথায় ঢাকা বাড়ি, এইভাবে ঘুরে ফিরে আমরা বিদেশ পাঠাইছি। আমার ছেলেদেরকে পাঠাইছি, বা ওই যে ওনার ছেলেদেরকে পাঠাইছে, এরকম আরো বহুত লোক গেছে বা যায়। এই লোকগুলির 65 লাখ টাকা করে নেওয়ার একটা অভিযোগ আছে, এই টাকা কিভাবে ফেরত দেবেন? এটা কোনোদিনই আমি নেই, কোনোদিন নেও নি, আমাকে দেয়ও নি, আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। মানব পাচার চক্রের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার। সম্প্রতি বেশ কিছু চক্রকে শনাক্ত করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। এর বাহিরেও আমাদের নলেজে আছে যে কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে, তো এদের বিরুদ্ধেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং একই সাথে টাইম টু টাইম তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমাতে গিয়ে এখনও নিখোঁজ শরীয়তপুরের অন্তত 24 তরুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি অর্থবছরের গেল 10 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারে পণ্য আমদানি রপ্তানি আগের চেয়ে ইতিবাচক পথেই রয়েছে। তবে বন্দরে জাহাজের উপস্থিতি কিছুটা কমেছে। আমদানি রপ্তানিকারকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হওয়ায় ইউরোপ কেন্দ্রিক রপ্তানি বেড়েছে। যদিও অর্থবছরের শেষ দিকে এসে নানা ভূ রাজনৈতিক সমীকরণে কপালে চিন্তার ভাঁজও তৈরি করছে। 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে চট্টগ্রাম বন্দর, কমলাপুর আইসিডি এবং পানগাঁও নদী বন্দর মিলিয়ে কন্টেইনারবাহী পণ্য হ্যান্ডলিং হয়েছিল 23,94,160 একক। আর 2024-25 অর্থ বছরের একই সময়ে এই সংখ্যা 24,85,484। এর মধ্যে আমদানি পণ্যবাহী কন্টেইনারের প্রবৃদ্ধি 2.5% বেশি এবং রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বেড়েছে 5%। তবে একই সময়ে বন্দরে জাহাজের উপস্থিতি কমেছে 9টি। আমদানি রপ্তানি ভালো, অন্যান্য বছরের তুলনায় আমাদের প্রবৃদ্ধিও আশা করি ভালোই হবে এবং আমাদের যে জাহাজ আসা যাওয়া যেটা এই স্ট্যাটিস্টিক্স অন্যান্য বছরের তুলনায় আমাদের এবার বেশি। আমাদের ওভারঅল গ্রোথ কিন্তু 6 to 7% আছে এবারও। বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের কারণে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। তবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি উন্নতি হওয়ায় ইউরোপ কেন্দ্রিক রপ্তানি গত বছরের চেয়ে বেড়েছে। একই সঙ্গে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা কিছুটা নিষ্ক্রিয় থাকায় সেই পথেও জাহাজ চলাচল বেড়েছে। আমাদের রাশিয়া বলেন, ইউক্রেন সব জায়গা থেকে আমাদের ইম্পোর্ট আনতে হয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধেরও একটা মীমাংসার দিকে যাচ্ছে যতদূর আমরা জানি। তো এটারই কিন্তু একটা ইম্প্যাক্ট আসবে আলটিমেটলি আমাদের এখান থেকে, যেহেতু আমরা ইম্পোর্ট বেস। যে চট্টগ্রাম বন্দর অনেক বেশি আগে থেকে আপনার অনেক বেশি মানে তারা স্মার্ট বন্দর হিসেবে কাজ করছে। গত কিছুদিন থেকে আমদানির যে ভলিউম সেটা কিছুটা কিঞ্চিত কম, কারণ এটা আমাদের সবসময় একটা সিজন থাকে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 3.2 মিলিয়ন একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।